আজ আমি আলোচনা করব আইনের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উৎস। আইন কাকে বলে সেই সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন রকম আলোচনা করেছেন। ব্যাপক অর্থে আইন বলতে বোঝায় বিভিন্ন রকম সামাজিক আইন, ধর্মীয় আইন, নৈতিক আইন, প্রাকৃতিক আইন প্রভৃতিকে বোঝায়। কিন্তু সংকীর্ণ অর্থে আইন বলতে বোঝায় যে মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণকারী একটা বিধিবদ্ধ ব্যবস্থা, যা সার্বভৌম শক্তি কর্তৃক সমর্থিত এবং প্রযুক্ত। রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন তার বিখ্যাত গ্রন্থ দি স্পিরিট অব লস গ্রন্থে বলেছেন যে আইন হলো সার্বভৌমের নির্দেশ। কিন্তু উইলসন একটি সর্বজনগ্রাহ্য সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। উইলসনের অনুসরণে আমরা বলতে পারি যে আইন হলো স্থায়ী আচার ব্যবহার চিন্তাধারার সেই অংশ যা সাধারণ নিয়মাবলী হিসেবে সুস্পষ্ট এবং আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে, যার পেছনে সরকারের কর্তৃত্ব এবং ক্ষমতা বর্তমান। এই সমস্ত আলোচনা থেকে আমরা আইনের কিছু বৈশিষ্ট্য নির্দেশ করতে পারি। তাহলে আইনের বৈশিষ্ট্য কী? অর্থাৎ বলা যায় যে আইন হলো একটা মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণকারী একটা বিধিবদ্ধ ব্যবস্থা। আইনের যে বিধানগুলো সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট। আইন এমন একটা বিষয় যে রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখার মধ্যে সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ রাষ্ট্রপতি থেকে সাধারণ মানুষ সবাই হলো আইনের নিয়ন্ত্রণাধীন এবং সার্বভৌম শক্তির কাজ হলো এই আইনকে কার্যকর করা। এবার আমরা এই যে আইন কিভাবে সৃষ্টি হলো, আইনের উৎস কী, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করি। আইনের উৎসগুলি সাধারণত বলা যায় প্রথা, ধর্ম, বিচারালয়ের সিদ্ধান্ত, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়নীতি এবং সর্বশেষ বলা যায় যে আইনসভা কর্তৃক প্রণীত আইন। অর্থাৎ আইনসভাই হলো উৎস। তো এগুলো সম্পর্কে বলতে গেলে প্রথা কিভাবে আইন তৈরিতে সাহায্য করেছে। অর্থাৎ প্রাচীনকালে মানুষ যে বিভিন্ন গোষ্ঠী এবং উপজাতিতে বিভক্ত ছিল, তখন তাদের মধ্যে যে দ্বন্দ্ব বিরোধ, সেগুলোর সে দলপতি বা গোষ্ঠীপতি মীমাংসা করত প্রচলিত প্রথা অনুযায়ী, ন্যায়নীতি অনুযায়ী। এবং পরবর্তীকালে সেটা কি হচ্ছে, এই যে প্রথা অনুযায়ী যে তারা সেই বিরোধের মীমাংসা করত, সেই প্রথা পরবর্তীকালে রাষ্ট্রের স্বীকৃতির মধ্য দিয়ে আইনে পরিণত হয়। ধর্ম, এরপর আমরা একটু ধর্ম সম্পর্কে বলি। ধর্ম কিভাবে আইন সৃষ্টিতে সাহায্য করেছে। অর্থাৎ যখন মানুষের মধ্যে সভ্যতার আলো পৌঁছায়নি, তখন মানুষকে যে বিশৃঙ্খল অবস্থা থেকে মুক্তি দেওয়া, মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ধর্মীয় অনুশাসন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অর্থাৎ রাজা হলো
ঈশ্বরের প্রতিনিধি এবং রাজার নির্দেশ হলো আইন। এই ধর্ম এই শিক্ষা দিয়েই কিন্তু আইনের জন্মদান করেছে। তাহলে প্রথা, ধর্ম, বিচারালয়ের সিদ্ধান্ত, অর্থাৎ সমাজ ব্যবস্থা ক্রমশ জটিল থেকে জটিলতর যখন পর্যায়ে উন্নীত হলো, তখন প্রথা রীতিনীতির মাধ্যমে আর বিচার কার্য সম্পাদন করা সম্ভব হয়ে উঠল না। তখন বিচারালয়ের প্রয়োজনীয়তা দেখা দিল, সৃষ্টি হলো বিচার ব্যবস্থা। এই বিচারপতিরা যখন প্রচলিত প্রথা, রীতিনীতি এবং ধর্ম ভিত্তিতে মীমাংসা করতে পারত না, তখন তারা কী করল? নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করে বিচারের রায় দিল, এবং একটা বিচারের রায় পরবর্তী বিচারের ক্ষেত্রে আইনে পরিণত হল। বিজ্ঞানসম্মত আলোচনা, পরের পয়েন্টে আমরা যাই। বিজ্ঞানসম্মত আলোচনা, দেখা যায় যে সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রচলিত আইন সামঞ্জস্যহীন হয়ে পড়ে। তখন প্রয়োজন হয় আইনের ব্যাখ্যার। সেই জন্য বিশেষজ্ঞরা, বিশেষ করে আইন বিশেষজ্ঞরা বিভিন্ন রকম আইনের ব্যাখ্যা দিয়ে প্রদান করে থাকেন, টিকা, ধারাভাষ্য এগুলো রচনা করেন, এবং সেইগুলোই কিন্তু নতুন নতুন আইন সৃষ্টিতে সহায়তা করেছে। এবার আমরা যাই ন্যায়নীতি। ন্যায়নীতির ক্ষেত্রে বলা যায়, ন্যায়নীতি বলতে বোঝায় সাম্য, সততা এবং বিবেক বুদ্ধি অনুসারে বিচার করা বোঝায়। অর্থাৎ বিচারপতিদের কাজই হলো ন্যায়নীতির মাধ্যমে সমাজকে সুন্দর করে গড়ে তোলা। এই কাজ করতে গিয়ে দেখা যায় যে কোনো বিশেষ ধরনের মামলার ক্ষেত্রে কোনো আইনের কোনো সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নির্দেশ পাওয়া যায় না। তখন বিচারপতিরা কী করেন? নিজেদের বিচার বুদ্ধি এবং সততা এইগুলো প্রয়োগ করে মামলার রায়দান করেন। ফলে একটা মামলার রায় পরবর্তী মামলাতে আইনে পরিণত হয়। এবার আমরা আসবো আইনসভা। আধুনিক রাষ্ট্রে আইনসভা আইন প্রণয়নের ক্ষেত্রে একটা সর্বপ্রধান উৎস বলা যেতে পারে। অর্থাৎ আইনসভায় যেসব সদস্যরা থাকেন তারা নির্দিষ্ট পদ্ধতি অনুসারে জনমতের সঙ্গে সঙ্গতি রেখে আইন প্রণয়ন করেন। ফলে কী হচ্ছে? যে প্রথা, ধর্ম আইন সৃষ্টিতে সাহায্য করেছে, বা প্রথা এবং ধর্ম এগুলোর প্রয়োজনীয়তা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। তবে এই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে এই উৎসগুলোর মধ্যে কোনো একটা উৎসকে বিশেষ গুরুত্ব দেওয়া যায় না, কারণ বিভিন্ন উৎসগুলি বিভিন্ন সময়ে আইন সৃষ্টিতে বিভিন্নভাবে সহায়তা করেছে। তাই কোনো একটা উৎসকে বিশেষ গুরুত্ব দেওয়া সমীচীন নয়। আজকের এই আলোচনা থেকে তোমাদের দুটো কোশ্চেন লিখতে দেব। একটা হলো আইন কাকে বলে, আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
2 নম্বর হচ্ছে আইন কাকে বলে, আইনের উৎসগুলি আলোচনা করো। আজকের আলোচনা এই পর্যন্তই।